আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্লাস করব। এই সাবজেক্টে কিভাবে A+ পাওয়া যায়, এই সাবজেক্টে কিভাবে পাশ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই শীটটা কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য, শুধু অ্যাকাউন্টিং আর ফিনান্স না। এটা কিন্তু নিচে আবার ম্যানেজমেন্টটাও আছে। সবাই এটা ফলো করতে পারবেন, কারণ অনেকেই গ্রুপে লিখতেছে যে এটা তো পিডিএফটা শুধু অ্যাকাউন্টিং আর ফিনান্স না। আপনারা যদি আপনারা তো মেইন বই কিনেন না, সবাই তো গাইড কিনেন। যার ফলে দেখা যায় এই গাইড বইয়ে তো আপনার উপরে একটা ডিপার্টমেন্টের নাম লেখা থাকে। যদি আপনি মেইন বই কিনেন, কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম পাবলিকেশন, তাহলে দেখবেন বইয়ের উপরে লেখা এই বইটা তিনটা ডিপার্টমেন্টেই ব্যবহার করতে পারবে। তো এই শীটটা যেটা আছে এটা তিন ডিপার্টমেন্টের এই শীট। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো যে যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন, মেনশন করবেন, যাতে আপনার প্রিয় বন্ধুরা এই ক্লাসটা দেখে উপকার পায়। কারণ এই সাবজেক্টটা কিন্তু থার্ড ইয়ারের গলার গলার কাটার মতো। যেমন সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ একটা সাবজেক্ট ছিল আপনাদের, যে সাবজেক্টটা দেখা যেত আপনার আহ বারবার ফিল করে মানুষ। এই আপনার থার্ড ইয়ারে এই একটা সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বারবার ফিল করে। এই ফেল করার মূল কারণ হলো অঙ্কগুলো তো দিতে হবে, যদি অঙ্ক না করেন থিওরি দিয়ে যে বেচার একটা ওয়ে ছিল ওইটা বন্ধ। ইংরেজিতে যখন প্রশ্নটা হয়, তখন থিওরি যখন ইংরেজিতে দিতে হয় তখন তো পারা যায় না, এই জন্য অনেকেই ফেল করে। যে অঙ্কগুলো না হলে যে থিওরি থেকে একটা নাম্বার পাওয়া যেত, A পার্ট B পার্ট, এগুলো তো ভালো করে লিখতে পারেনি। কারণ অঙ্কগুলাই যারা করতে পারে না সময়ের অভাবে, তারা থিওরি ইংরেজিতে কিভাবে শিখবে? ঠিক না? এই সাবজেক্টে প্রচুর ফেল করে। এখন পাশ করার জন্য আমাদের কি করতে হবে? এ- এই সাবজেক্টের প্রথমে চ্যাপ্টার সিলেক্ট করে নিতে হবে, যে সহজ কতগুলো চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন আসে প্রতি বছর। ফ্লেক্সিবল বাজেট একটা চ্যাপ্টার আছে, এখান থেকে প্রতি বছরই কোয়েশ্চেন হয়। স্ট্যান্ডার্ড কস্টিং একটা চ্যাপ্টার আছে, এটা থেকে প্রতি বছরই কোয়েশ্চেন হয় এবং সহজ, তুলনামূলক অনেক সহজ। যেমন আজকের ক্লাস করলে আপনি ফ্লেক্সিবল বাজেট যতটুকু সহজ বুঝে যাবেন। সিভিপি একটা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রতি বছরই কোয়েশ্চেন হয়। আরেকটা চ্যাপ্টার আছে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এই চারটা চ্যাপ্টার থেকে আপনি কনফার্ম ধরে নিতে পারেন 30 থেকে 40 নম্বরের কোয়েশ্চেন হয় প্রতি বছর। তো এইগুলো আগে করতে পারেন। তা এইগুলো করলে আপনার 100% আপনি পাস। কিন্তু এখানে একটু এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, অনেকের মাথায় ঢুকে না। যখন এটা মাথায় ঢুকে না, তখন এটার পরিবর্তে এটা যদি বাদ দিয়ে দিতে চান, তা আপনাকে দুইটা চ্যাপ্টার করতে হবে কমপক্ষে। একটা চ্যাপ্টার হলো কস্ট কনসেপ্ট করতে পারেন। 2 নাম্বার ক্যাপিটাল বাজেটের বা ক্যাশ বাজেট, দুইটার মধ্যে একটা করতে পারেন। ক্যাপিটাল বাজেট কিন্তু করা আছে, এখানে একজন স্টুডেন্টও নাই যারা ফিনান্স পড়ে আসেনি, সবাই কিন্তু ফিনান্স পড়া আসে। এই ফিনান্সের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফিনান্স, এটার ক্যাপিটাল বাজেটিং ছিল, সেই চ্যাপ্টারটা এখানেও আছে। তো এটা আপনি করে নিতে পারেন। কস্ট কনসেপ্ট, ক্যাপিটাল বাজেটিং, এগুলো সহজ আছে তুলনামূলক, যদি এটাকে বাদ দিতে চান। এইভাবে আপনি 5 নাম্বার উঠাতে পারেন। আর যদি A+ পেতে চান তো সবই করবেন, কোনোটাই বাদ দিবেন না। এমনকি আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এখানে কিন্তু আরেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। ওইটাও করবেন যদি A+ পেতে চান। কারণ গত বছর ওই চ্যাপ্টার থেকে বিগত 10 বছরে কোনো কোয়েশ্চেন হয়, 20 বছরে কোনো কোয়েশ্চেন হয় নাই থার্ড ইয়ারে। গত বছর কোয়েশ্চেন খুব ডিফিকাল্ট হয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, ওই চ্যাপ্টার থেকে কিন্তু শীটের 1 নম্বর অঙ্কটাই ছিল। চলো আমরা ক্লাস শুরু করে দিই। আমরা আজকের ক্লাসে হলো ফ্লেক্সিবল বাজেট নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার 7 বা 8 আছে আপনাদের বইতে। এই ফ্লেক্সিবল বাজেটের অর্থটা একটু আমি ব্যাখ্যা করি, গতদিন তো আমরা আলোচনা করতে পারিনি। ফ্লেক্সিবল বাজেটের বিষয়টা হলো, ধরেন আপনি একটা কারখানা দিছেন, সেখানে আপনি কারখানাতে 10,000 মাল উৎপাদন করেন। সেক্ষেত্রে আপনার মোট লাভ হয় 20,000 টাকা ধরে নিন। এখন এই বছর আপনি ভাবতেছেন 10,000 না, আমি 20,000 মাল বানাবো। সেক্ষেত্রে আমার লাভ কত হইতে পারে? বা আমি যদি 15,000 মাল বানাই, সেক্ষেত্রে আমার লাভ কত হতে পারে বা খরচ কত হবে? আমি যদি 5,000 মাল বানাই, সেক্ষেত্রে আমার লাভ না লস হতে পারে? সেই বিষয়গুলো জানার জন্য
ফ্লেক্সিবল বাজেট তৈরি করা হয়। এই ফ্লেক্সিবল বাজেট অঙ্ক করার জন্য দুইটা বিষয় সম্বন্ধে আপনাদের ভালো ধারণা থাকতে হবে। খরচের প্রকারভেদ, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। এই দুইটা বিষয় সম্বন্ধে 100% জ্ঞান থাকতে হবে। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা কি ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট সম্বন্ধে 100% বুঝেন? বুঝলে ওকে লিখেন, বা বুঝিয়ে লিখেন, বা লিখে দেন যে ফিক্সড কস্টটা কি, একটা উদাহরণ লিখে দেন। আর না বুঝলে বলেন, স্যার বুঝি নাই, তাহলে আমি আবার একটু আলোচনা করব। যারা লাইভে আছেন তাদের জন্য একটা ছোট ঘোষণা দিয়ে দিই ক্লাস শুরু করার আগে, যে যারা এই ক্লাসটা শেয়ার মেনশন করবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার আছে। তারা আপনার 25% ডিসকাউন্ট পাবেন ভর্তির ক্ষেত্রে, এবং নিয়মিত শেয়ার মেনশন করলে নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাবেন। আচ্ছা, আমরা যে জিনিসটা ফিক্সড কস্ট, না স্যার বুঝেন না। ফিক্সড কস্ট হলো আপনি যে দোকানটা বা কারখানাটা দিচ্ছেন, ধরেন দোকানই দিচ্ছেন, একটা দোকান দিচ্ছেন। দোকানের আপনি রাজশাহী থেকে আম কিনে এনে বিক্রি করেন। দেন আম কিনে আনছেন 100 কেজি, প্রতি কেজির দাম ছিল ধরে নেন 50 টাকা। তাহলে আপনাদের আপনাদের খরচ হচ্ছে 5,000 টাকা। এই যে আম কেনা হলো, এটা এক ধরনের খরচ। এটা হলো আম ক্রয়। গাড়ি ভাড়া, আপনি একটা গাড়ি দিয়ে আনছেন, গাড়ি ভাড়া লাগছে ধরে নেন 2,000 টাকা। দোকান ভাড়া লাগছে 2,000 টাকা। এখন এখানে ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট কোনটা বলতে পারবেন? 1, 2, 3। আমি আপনাদের বুঝিয়ে দিই। ফিক্সড কস্ট হলো উৎপাদন বাড়ালেও খরচ বাড়বে না, উৎপাদন কমালেও খরচ কমবে না। এখন আপনি যদি 5,000-এর জায়গায় 10,000 মাল, 10,000 টাকার মাল আনেন, যে ভ্যান গাড়ি দিয়ে আনছেন বাজার থেকে, ধরেন রাজশাহী থেকে না, ভ্যান গাড়ি থেকে আপনি আনছেন, ভ্যান গাড়িকে 2,000 টাকা দিতে হইলো ধরে নেন। দোকান ভাড়া তো দোকানদার এসে বলবে না মালিকে যে ভাই, তুমি তো এবার 10,000 মাল বিক্রি করছো, আমাকে তো বাড়ি ভাড়া 2,000 না 4,000 দিতে হবে, এরকম বলবে না। তার মানে উৎপাদন বাড়ার ফলে খরচের পরিবর্তন না হলে সেটাকে ফিক্সড কস্ট বলা হয়। যেমন এই দুইটা গাড়ি ভাড়া, দোকান ভাড়া, এইগুলো হলো আমাদের ফিক্সড কস্ট। আর উৎপাদনের সঙ্গে সঙ্গে খরচ যদি বেড়ে যায় সেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। যেমন উৎপাদন, যে আপনি আম যে কিনতেছেন, যদি 50 কেজি কিনেন এমন দাম, যদি 100 কেজি কিনেন তাহলে দাম আরো বেড়ে যাবে, 500 কেজি কিনলে আরো বেড়ে যাবে। তাহলে এইটা হলো ভেরিয়েবল কস্ট। এখন অঙ্কের মাঝে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল কিভাবে শিখবো? এটা অঙ্ক করতে করতে অঙ্কের মাঝে আমি শিখে যাব। যেমন ধরেন আমরা প্রবলেম ওয়ানটা করব। এই প্রবলেম ওয়ান করার জন্য আপনাকে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা আইটেমকে শিখতে হবে। যদি 7টা আইটেম কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে যান, তো 10 নাম্বার কনফার্ম। চলেন আমরা অঙ্ক শুরু করি। The expense budget for 10,000 units of a product in a factory is as follow. 10,000 মাল বানাতে একটা ফ্যাক্টরিতে এই ধরনের খরচগুলো হইল, 7টা খরচ হইল। রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। আপনাকে একটা ফ্লেক্সিবল বাজেট বানিয়ে দিতে হবে ফর প্রোডাকশন 8,000 অ্যান্ড 5,000 ইউনিট। 5,000 এবং 8,000 মাল বানাতে কত খরচ হতে পারে সেটা একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করে দিতে পারবে। এখন আমি এই রিকোয়ারমেন্টে যাচ্ছি না, আগে ফিক্সড ভেরিয়েবল গুলো খোঁজার চেষ্টা করতেছি। আমাদের যে কোনো একটা বাজেট তৈরি, ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বললে আমি যে কাজটা আগে করব, আমি যে কাজটা আগে করব সেটা হলো যতগুলো মালের দুইটা ঘর সবসময় করব বাড়তি। এটা প্রশ্নে বলো অথবা না বলো। ঘর দুইটা হলো, একটা তো ডিটেলস, আর একটা তো ডিটেলস দেওয়া থাকবে, আর একটা দেওয়া থাকবে কি অ্যাকাউন্ট টাইটেল ডিটেলস। অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস এটা হলো পার ইউনিট, কস্ট পার
ইউনিট, পার ইউনিট বা রেট, কস্ট পার ইউনিট। আর হলো 10,000 মালের খরচ এখানে করবো, এটা ফ্রিতে করতেছি, চাই নাই, কিন্তু এটা ছাড়া অঙ্ক করলে অঙ্ক ভুল হবে, এই জন্য এই জিনিসটা আমি ফ্রিতে করতেছি। এখন আমি খরচগুলোকে দুই ভাগে ভাগ করবো, একটা হলো ভেরিয়েবল আর একটা হলো ফিক্সড। আমরা কষ্টটা পড়ি, কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড একা একাই জানতে পারবো। প্রথমটার নাম হলো র মেটেরিয়াল। র মেটেরিয়াল শব্দের অর্থ তো আপনারা জানেন, কাঁচামাল। একটা মাল যদি বানান তার লাগে হলো 100 টাকা, যদি 500 টাকা মাল বানান তাহলে কাঁচামাল তো বেশি লাগবে। তাহলে র মেটেরিয়াল হলো ভেরিয়েবলের ঘরে পড়বে। লেবার, মজুরি, এক লোক যদি আইনে বলেন যে একটা কাজ করো তাহলে 30 টাকা তোমায় দিব, 500 টাকা কাজ করলে কি 30 টাকা নিবে সে? নিবে না। লেবারটাও ভেরিয়েবল। আর এই শব্দটা কিন্তু ভেরিয়েবল বলেই দিছে, এই শব্দটা ভেরিয়েবল বলেই দিছে। ভেরিয়েবল ওভারহেড, এই তিনটা আমি লিখতেছি, যেহেতু ভেরিয়েবল তিনটাকে খুঁজে পাইলাম, এই তিনটার নাম লিখতেছি। একটার নাম ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল 100 টাকা। তারপরে হলো লেবার 30 টাকা। ভেরিয়েবল ওভারহেড নামে একটা জিনিস আছে, সেটা হলো 30 টাকা। এরপর তিনটা আইটেম শিখে গেলাম কিন্তু, আর রইলো কয়টা আইটেম? তিনটা শিখা হয়ে গেছে, 7টা আমাদের তিনটা শেষ। ফিক্সড এক্সপেন্স 1 লাখ টাকা, ভেরিয়েবল এক্সপেন্স 10 টাকা। ফিক্সড এক্সপেন্সে যে এই 20 টাকা এটা দেখতে হবে না, ফিক্সড এক্সপেন্স সবসময় এই যে এই মোট টাকাটাই হবে। ভেরিয়েবল এক্সপেন্স 10 টাকা। আরো দুইটা আইটেম শিখে গেলাম। ভেরিয়েবল এক্সপেন্স নামে একটা আইটেম আছে, ওইটা 10 টাকা লেখা আছে। আরেকটা আইটেমের নাম দেওয়া আছে এখানে, সেই আইটেমটার নাম হলো ফিক্সড এক্সপেন্স। সেই ফিক্সড এক্সপেন্সের হলো 1 লাখ টাকা লেখা। ফিক্সড ওভারহেড লিখা হলো 1 লক্ষ টাকা। তা আমি এখানে 1 লক্ষ লিখলাম। 5টা আইটেম শেষ, 7টার মাঝে 5টা কিন্তু আমি শেষ করে ফেলছি। আর রইল না, আরো 3টা আছে দেখা যায় না। লাস্টে একটা লিখছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা। এটা ফিক্সড, যেহেতু মূল টাকা দেওয়া আছে, যেটা আমাদের 1 লাখ দেওয়া ছিল, এটা 1 লাখ, এটাও ফিক্সড। প্রশাসনিক খরচ, কারণ অফিসের ভাড়া, কর্মচারীর বেতন, এই জিনিসগুলো, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কত আছে? 1 লাখ টাকা, না 60,000 টাকা, 60,000 টাকা। তে চারটা আর দুইটা, 6টা আইটেম পেয়ে গেছি, আর দুইটা আইটেম যদি আমি পেয়ে যাই তাহলে অঙ্ক আমার শেষ। এই ঘরের টাকাগুলো একটু লিখে ফেলি। ভেরিয়েবলের ক্ষেত্রে একটা মালের যদি এই খরচ হয়, 10,000 মাল করতে গেলে গুণ করতে হবে, মানে এইটার সঙ্গে এইটার গুণ করে এখানে লিখতে হবে। তো 10,000 দিয়ে এটা গুণ করলাম 10 লাখ, 10,000 দিয়ে এটা গুণ করলাম 3 লাখ, 10,000 দিয়ে এটা গুণ করলাম 3 লাখ, 10,000 দিয়ে এটা গুণ করলাম 1 লাখ। তো এই ঘরের টাকা বের করা বুঝে গেলাম। ভেরিয়েবলের ক্ষেত্রে কি শিখলাম, বাংলায় খাতায় লিখে রাখেন। ভেরিয়েবলের ক্ষেত্রে এই ঘরের টাকার সঙ্গে এই সংখ্যাটা গুণ করলে ভেরিয়েবলের মোট টাকা বেরিয়ে আসে। ফিক্সডের জন্য এইসব ঘরে কোনো টাকা লিখতে হয় না, প্রশ্নে যেটা দেওয়া থাকে এটা লিখতে হবে। শেষ। এতটুকু যদি বুঝে যান তাহলে ওকে লিখেন, আপনি কিন্তু অঙ্কের 80% শিখছেন। দুইটা আইটেম বাকি আছে, ওই দুইটা শিখলে 100% হয়ে যাবে। চলেন ওই দুইটা আমরা শিখে ফেলি। ওই দুইটা হলো মিশ্র, দুই পক্ষে কাজ করে। কি বলছে? সেলিং এক্সপেন্স 10% ফিক্সড 25 টাকা। ওইটা বলতেছে সেলিং এক্সপেন্স 10% ফিক্সড 25 টাকা। এখানে আমি একটু এখানে লিখি, সেলিং এক্সপেন্স 10% ফিক্সড 25 টাকা। খরচকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ধরেন দুইটা পথ আছে আপনার কাছে, ভিসি আর এফসি। 100 টাকার মধ্যে যদি ও 10 টাকা নিয়ে যায়,
বাকি 90 টাকা তো এর ভাগে আসবেই, কারণ দুই জায়গায় 100 টাকা আছে আপনার কাছে, দুই জায়গায় দিতে হবে আপনাকে। 10% যদি এখানে দেন, বাকি 90% এখানে দিতে হবে। তো প্রশ্নে বলছে 25 টাকা 10% ফিক্সডে পড়বে। তো বাকি 90% কোথায় যাবে তাহলে? আর তো পথ নাই, যাইতে হলে এখানে যেতে হবে। তাহলে আসতেছে 22 22 টাকা 50 পয়সা। এই 22 টাকা 50 পয়সাকে এটার সঙ্গে গুণ করলে 2,25,000 টাকা আসে। এটা কিন্তু দুইবার গেল, এখানেও গেল একবার, এখানেও গেল। তাহলে এটা তো এই ঘরে লিখতে হবে না। এই 10,000 দিয়ে গুণ করে যা আসে সেটা আমি এই জায়গায় লিখে দিলাম। কত আসে? 25,000 মনে হয় আসে না? সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স 25,000। আপনাদের কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, হ্যাঁ? বুঝতে পারলে ওকে লেখেন। অঙ্ক কিন্তু শেষ, অঙ্কের কাজ মোটামুটি শেষ। আপনারা 10 নাম্বার পেয়ে গেছেন। কারণ এরপরে যারা সেলিং এক্সপেন্স বুঝে গেছে তাদের আর এইটা বুঝে যাবে ফ্রিতে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলছে 20% ফিক্সড। আরে ভাই, 20% ফিক্সডটা যদি আপনি বুঝতে পারেন, 20% ফিক্সডটা বোঝা তো অস্বাভাবিক কিছু না। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যে টাকাটা আছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 15 টাকা, ওইটার বলছে 20% ফিক্সড। 20% যদি ফিক্সড হয় তো ভেরিয়েবল কত পার্সেন্ট হবে? একটু ক্যালকুলেশনটা বলেন তো। ভেরিয়েবল কত টাকা হবে? 80%। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা লিখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা বুঝতে পারছেন। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সও আমার দুইবার লিখতে হবে। হ্যাঁ, সেলিং এক্সপেন্সের মতো দুইবার লিখতে হবে। কেন? ওই যে ওইখানে এইভাবে পার্সেন্ট দেওয়া আছে। তারা যারা উইক স্টুডেন্ট তাদের বুঝতে হবে যে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে দুই জায়গায় দিতে হবে। 20% এই জায়গায় গেলে 80% এই জায়গায় আসবে। তো এখানে কত আসে? একজন লিখে দিচ্ছেন 12 টাকা। থ্যাংক ইউ তাকে। তো 12 দিয়ে যদি আমি 10,000 গুণ করি, 1,20,000। 12 দিয়ে যদি এটা যদি তিনটা, এটা 30,000 টাকা আসে মনে হয়। অঙ্ক আমাদের শেষ। 1 নাম্বার লিখবো টোটাল ভিসি, এখানে লিখবো টোটাল এফসি। আপনারা কমেন্টে যোগফলগুলো বলবেন কত টাকা আসে। কমেন্টে একটু কষ্ট করে যোগফলটা বলবেন কত টাকা আসে। 20,45,000। থ্যাংক ইউ, 20,45,000 এটা আসতেছে। এইটা কত আসে? কমেন্টে একটু বলবেন। এখন আমরা রিকোয়ারমেন্টে যাচ্ছি। তারা বলছে 8,000 মালের জন্য কত লাগে, 5,000 মালের জন্য কত লাগে, এটা করে দেখাবা। তা আমরা করব। 2,15,000 এটা আসে। টোটাল কস্ট, টোটাল কস্ট এ প্লাস বি, অর্থাৎ ফিক্সড এবং ভেরিয়েবল দুইটা মিললে টোটাল কস্ট আসে। টোটাল কস্ট কত আসে? 22,60,000 না? 22,60,000 টাকা টোটাল কস্ট ক্লোজ। এতটুকু বুঝে গেছেন যারা, এই দুইটা আপনারা একটা দুইটা কথায় শেষ করে দিব। এই দুই লাইন বা এরকম যদি 20টা লাইন করতে বলে যে 8,000 না, 5,000 না, 20,000 মালের বানাও, 40,000 মালের বানাও, এগুলো আপনি ফ্রিতে পারবেন। দুইটা কথা। একটা কথা হলো ফিক্সড কস্ট গুলো চোখ বন্ধ করে প্রথমে যা আছে তাই লিখতে হবে। 5,000-এর জন্য, 8,000-এর জন্য কোনো পরিবর্তন নাই, কারণ আপনি 5,000 মাল বানাইলে দোকানের যে বাড়িওয়ালা যে আছে ওই লোক এসে বেশি দাম নিতে পারবে না। আপনি 5,000 মাল বানাবেন, আপনার অফিস ভাড়া বাড়বে না। 5,000 মাল, আপনি কম মাল বানাবেন বা বেশি মাল বানাবেন, ভাড়াগুলো বাড়বে না। বেতনভুক্ত যে কর্মচারী যারা মাস শেষে স্যালারি নেয়, ওদের বেতনও কিন্তু বাড়বে না যে মাল আপনি বেশি বিক্রি করেন।
কিন্তু যারা মজুরি দেয় তাদের কিন্তু ই হবে। তাহলে এইখানে ফিক্সড গুলো আমরা শিখে গেলাম, প্রতি বছরেই সমান, প্রতিবারেই সমান হবে, চেঞ্জ নাই কোনো। কিন্তু ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়। ভেরিয়েবল কস্টের নিয়মটা এক কথায় শেষ হয়ে যাবে। এখানে সংখ্যাগুলোর সঙ্গে এই 10,000-এর গুণ করলে যদি এটা আসতে পারে, এই সংখ্যার সঙ্গে 8,000-কে গুণ করলে এই সংখ্যাগুলো আসবে না কেন? অবশ্যই আসবে। তাহলে 100 দিয়ে 8,000-এর গুণ করলাম, এটা দিয়ে 8,000-এর গুণ করলাম, এটা দিয়ে 8,000-এর গুণ করলাম। আমার ভুল হতে পারে, আপনার একটু মুখ দিয়ে করতেছি, ক্যালকুলেটর দিয়ে আপনারা করবেন, আমার ভুল হতে পারে, হ্যাঁ। এটা দিয়ে 8,000-এর গুণ করলাম, এটা দিয়ে 8,000-এর গুণ করলাম, কত আসে? যোগফল বের করে ফেলছেন আপনারা? 22 গুণ 22 টাকা, 22.5 টাকা গুণ 8,000, 1,80,000 আসে। 12 গুণ 8,000, 96,000 টাকা আসে। এটা যোগফলটা আপনারা বের করতে থাকেন। এই জায়গা, এই জায়গাতে আপনার এইগুলো 5,000 দিয়ে গুণ করতে হবে। 100-কে 5,000 দিয়ে গুণ করলে 5 লাখ, 1.5 লাখ। বুঝতেছেন না? না বুঝলে কোশ্চেন করা যাবে, কিন্তু হাত উঠে কোশ্চেন করা যাবে, আমার সাথে কথা বলতে পারবেন যদি না বুঝেন। এটা হলো 22 টাকা 50 পয়সা গুণ 5,000, 1,12,500। এখন যোগফল নামাতে হবে আমাকে। 16,36,000 মনে আসে না, 16,36,000। আমার ভুল হতে পারে, আপনারা কাইন্ডলি নিজেরা করে নেন। 10,22,500। এখন এটার সাথে এটার যোগ, এটার সাথে এটার যোগ, যোগ করলে আমাদের অঙ্ক শেষ। যোগ করলে আমাদের অঙ্ক শেষ। 16 লক্ষ, কম, একটু কমেন্টে লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন। 16,60,000-এর সঙ্গে 2,15,000 যদি আমি যোগ করি, তা কত আসে? আমার সাথে সাথে করবেন। করার ফলে আপনার কি লাভ হবে এটা আমি একটু বলে দিই। যদি আমার সাথে আপনি অঙ্কটা করেন, প্রথম লাভটা হবে আপনার, যদি কোনো ভুল হয় আপনার, সেটা কিন্তু সংশোধন করার এখন সময় আছে। প্রশ্ন করতে পারবেন যে স্যার আমার তো যোগফল মিলতেছে না। আর আমারও যদি ভুল হয়, সেটাও কিন্তু সংশোধন করা এখন সম্ভব। কিন্তু যদি এখন না করেন ক্যালকুলেশনটা, বাসায় বসে যখন করবেন একা একা, তখন যদি না বুঝেন, না মিলে, তখন কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ নাই। এই জন্য সবাই আমার সাথে ক্লাস করার ক্ষেত্রে ক্যালকুলেটর, বই খাতা শিট এগুলো নিয়ে বসবেন। আজকে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা ইউনিভার্সিটি কোশ্চেনে, এই রিলেটেড অঙ্ক যদি খুঁজেন 20টা পাবেন কমপক্ষে। হ্যাঁ, তো এত সহজ প্রশ্ন হয় পরীক্ষায়, কিন্তু যদি আপনাকে না শেখানো হয় বা আপনি না শিখেন, তাহলে কিন্তু পারবেন না। অঙ্কগুলো যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, এবং ভালো লাগলে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তাদেরকে বলবো এই ফ্রি ক্লাসগুলো আপনাদের বন্ধু বান্ধবকে দিবেন, যাতে ওরাও এই ক্লাসগুলো দেখে টাইনা টুইনা এলো পাস করে ফেলতে পারে। কারণ অনার্স থার্ড ইয়ারে এসে 100 জনের মাঝে 99 জনেই বা 90 জনেই দেখা যাচ্ছে কোনো না কোনো পেশাতে যুক্ত হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। যেহেতু আজকে কোয়েশ্চেন নেই, আজকে আর কথা বাড়াইলাম না। নেক্সট ক্লাসে আমি দেখা করবো, দেখা হবে আপনার সঙ্গে। যদি এই অঙ্ক রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আবার বের হয়, তাহলে কিন্তু আপনারা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।